প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মুস্তাফিজুর রহমান রিপন, সহকারী শিক্ষক, প্রোগ্রেসিভ মডেল স্কুল। তোমাদের জীববিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায় খাদ্য, পুষ্টি ও পরিপাক সম্পর্কে আজকে একটি ক্লাস নেব। তো শুরুতে এখানে আমি আমার পরিচয় দিচ্ছি। এখানে আমি আগেই বলেছি, সেটা আবার এখানে রয়ে গেছে। তো আজকের ক্লাসটি হচ্ছে মূলত দশম শ্রেণীর। তোমাদের সামনে যে মাসিক পরীক্ষা হবে, সেই পরীক্ষাতে পঞ্চম অধ্যায় এবং সপ্তম অধ্যায় নামে দুটি অধ্যায় রয়েছে। সেই অধ্যায়ের পঞ্চম অধ্যায়ের প্রথম অংশ নিয়ে আজকে আমি আলোচনা করব। যেহেতু চ্যাপ্টারটির নাম হচ্ছে খাদ্য, পুষ্টি ও পরিপাক, তাহলে প্রথমে আমাদের বুঝতে হবে উদ্ভিদের খনিজ পুষ্টি বলতে আমরা কি বুঝি। সাধারণত উদ্ভিদের খনিজ পুষ্টি বলতে আমরা বুঝি উদ্ভিদ মাটি, বায়ু এবং পানি থেকে তার স্বাভাবিক বৃদ্ধি, শারীরবৃত্তীয় কাজ এবং প্রজননের জন্য যেসব পুষ্টি উপাদান গ্রহণ করে তাই উদ্ভিদের পুষ্টি। এ সকল পুষ্টি উপাদানের অধিকাংশ উদ্ভিদ মাটি থেকে সংগ্রহ করে, তাই এদেরকে খনিজ পুষ্টি বলে। সাধারণত আমরা মাটি থেকে যেসব বস্তু পেয়ে থাকি বা মাটির ভিতর থেকে যেসব বস্তু পেয়ে থাকি তাদেরকে আমরা বলি খনি থেকে আহরিত বস্তু। আর যেহেতু উদ্ভিদ এখানে মাটি থেকে পুষ্টিগুলো সংগ্রহ করছে, তাই আমরা এখানে বলবো খনিজ পুষ্টি। এখন পর্যন্ত আবিষ্কৃত খনিজ পুষ্টির সংখ্যা হচ্ছে 60টি। তার মাঝে 16টি এমন উপাদান রয়েছে যেগুলো ছাড়া উদ্ভিদ সঠিকভাবে তার জীবনযাপন করতে পারবে না। এই 16টি উপাদানকে বলা হবে অত্যাবশ্যকীয় উপাদান। এই অত্যাবশ্যকীয় উপাদানের মাঝে আবার দুইটি ভাগ রয়েছে। যে 10টি উপাদান 16টি উপাদানের মাঝে যে 10টি উপাদান বেশি পরিমাণে লাগে তাকে বলা হবে ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা মুখ্য উপাদান, এবং যে 6টি উপাদান কম লাগবে তাকে বলা হবে মাইক্রোনিউট্রিয়েন্ট বা গৌণ উপাদান। এখন এই ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা মুখ্য উপাদান 10টিকে মনে রাখার জন্য অনেক সূত্র প্রয়োগ করে থাকে। আমি এখানে ছোট্ট একটি ছন্দ দেওয়ার চেষ্টা করেছি যাতে তোমরা এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারো। যেমন, কোনো হাসি নেই ওই সোনার মুখে, কেবলই কান্নায় ফেটে পড়ে। এখানে কোনোতে হাসি থেকে কার্বন, হাসি থেকে হাইড্রোজেন, নেই থেকে নাইট্রোজেন, ওই থেকে অক্সিজেন, সোনার থেকে এস, মুখে থেকে ম্যাগনেসিয়াম, কেবলি থেকে পটাশিয়াম, কান্নায় থেকে ক্যালসিয়াম, ফেটে থেকে আয়রন, পরে থেকে ফসফরাস। এখানে 10টি উপাদান শেখার জন্য আমাদের একটি ছন্দ রয়ে গেল। ঠিক তেমনইভাবে 6টি উপাদান শেখার জন্য আমাদের একটি ছন্দ রয়েছে। সেটা হচ্ছে মান্নান ভাইয়ের কোচিং ক্লাসের জন্য মরিও। অর্থাৎ এখানে মান্নান ভাই খুব ভালো ক্লাস নেয়। এখান থেকে মান্নান থেকে ম্যাঙ্গানিজ, ভাইয়ের থেকে বোরন, কোচিং থেকে কপার, ক্লাসের থেকে ক্লোরিন, আর জন্য থেকে জিঙ্ক এবং মরিও থেকে মোলিবডেনাম। মূলত এগুলা হচ্ছে আমি একটি ছন্দ এখানে দিয়েছি। এছাড়া যার যেটা ইচ্ছা যেভাবে সে মনে রাখতে পারে সে সেভাবে মনে রাখলে ভালো হবে। এই 16টি উপাদানের যে কোনো একটি উপাদান যদি উদ্ভিদে ভালোভাবে না গ্রহণ করতে পারে তাহলে উদ্ভিদ এটার অভাবজনিত লক্ষণ বা ডেফিসিয়েন্সি সিমটম প্রকাশ করবে। এর পরবর্তী আমরা যেটা পড়ব, এই যে আমি অভাবজনিত লক্ষণগুলো বললাম, এই পুষ্টির উপাদানের অভাবজনিত লক্ষণগুলো কি কি হতে পারে তার একটি সংক্ষিপ্ত ধারণা আমি তোমাদের এখানে দিচ্ছি। নাইট্রোজেনের অভাবে ক্লোরোসিস নামক রোগ হয়। এখন ক্লোরোসিস বিষয়টি হচ্ছে কোনো কারণে যদি নাইট্রোজেনের অভাব হয় উদ্ভিদে, তাহলে উদ্ভিদের সবুজ পাতা হলুদ হয়ে যাবে। উদ্ভিদের সবুজ পাতা হলুদ হয়ে যাবে, এই প্রক্রিয়াটাকে বলা হবে ক্লোরোসিস। এছাড়া ফসফরাসের অভাবে পাতা বেগুনি হয়ে যাবে, পটাশিয়ামের অভাবে পাতার শীর্ষ ও কিনারা হলুদ হয়, ক্যালসিয়ামের অভাবে ফুল ফোটার সময় কাণ্ড শুকিয়ে যায়, ম্যাগনেসিয়ামের অভাবে পাতার শিরাতে ক্লোরোসিস হয়, লৌহ বা আয়রন এর অভাবে পাতা বিবর্ণ হয়ে যাবে, সালফারের অভাবে ডাইব্যাক হবে, বোরনের অভাবে পাতা বিকৃত হয়ে যাবে। এখন ডাইব্যাক বিষয়টা হচ্ছে একদম উদ্ভিদের শেষ প্রান্ত থেকে গোড়ার দিকে যদি কোনো উদ্ভিদ আস্তে আস্তে মারা যায় তখন তাকে আমরা বলবো ডাইব্যাক। এখন আমাদের পরবর্তী টপিক যেটা ছিল সেটা হচ্ছে খাদ্য এবং পুষ্টি।
উদ্ভিদের অভাবজনিত লক্ষণ সম্পর্কে তোমাদের বইয়েতে ছক আকারে অনেক সুন্দর সুন্দর কথা লেখা আছে। তোমরা এগুলা বাসায় পড়বে, পড়ার পরে এগুলা খাতায় অনুশীলন করবে। এখন আমরা দ্বিতীয় অংশ যেটা আছে ওটা নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে খাদ্য বা ফুড। আসলে আমরা বলতে পারি যা আমরা খাই তাই খাদ্য। আসলে যা খাই তাই খাদ্য না। খাদ্য হতে হলে আমাদের বিশেষ কয়েকটা বৈশিষ্ট্য অবলম্বন করতে হবে। সেই বৈশিষ্ট্যগুলো সম্বলিত সংজ্ঞাকে আমরা বলবো খাদ্যের সংজ্ঞা। শুধু সেই সব আহার্য বস্তুকে খাদ্য বলা যাবে যেগুলো জীবদেহে বৃদ্ধি, শক্তি উৎপাদন, রোগ প্রতিরোধ ও ক্ষয়পূরণ, এক কথায় দেহের পুষ্টি সাধন করে। অর্থাৎ খাদ্য হতে হলে তাকে অবশ্যই পুষ্টি সাধন করতে হবে। এখন পুষ্টি তাহলে কি? পুষ্টির ইংরেজি হচ্ছে নিউট্রিশন। পুষ্টি হলো পরিবেশ থেকে প্রয়োজনীয় খাদ্যবস্তু আহরণ করে খাদ্যবস্তুকে পরিপাক ও শোষণ করা এবং আত্তীকরণ দ্বারা দেহের শক্তির চাহিদা পূরণ, রোগ প্রতিরোধ, বৃদ্ধি ও ক্ষয়পূরণ করা। এখানে যে সংজ্ঞাটা আমি লিখে দিয়েছি এটা খুব ছোট্ট কিন্তু খুব কার্যকর একটি সংজ্ঞা। আশা করি তোমরা সবাই সংজ্ঞাটি বাসায় লিখবে, পড়বে এবং লিখবে। এখন খাদ্যের উপাদান সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে আমরা মোটামুটি সবাই জানি খাদ্যের উপাদান 6টি। এখন দেহ পরিপোষক উপাদান হচ্ছে 3টি, দেহ সংরক্ষক উপাদান হচ্ছে 3টি। দেহ পরিপোষক উপাদান আমিষ, শর্করা, স্নেহ বা চর্বি জাতীয় পদার্থ, এগুলার বিভিন্ন কাজ রয়েছে। আবার দেহ সংরক্ষক খাদ্য এটাও হচ্ছে 3টা, যেমন খাদ্যপ্রাণ বা ভিটামিন, খনিজ লবণ এবং পানি, এগুলোরও কাজ রয়েছে। এক কথায় এগুলোর প্রত্যেকটি জিনিসই আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেকটির কাজ আমি এখানে সংক্ষিপ্তভাবে এই স্লাইডে উপস্থাপন করেছি, যাতে তোমরা খুব সহজে এটি বুঝে ফেলতে পারো এবং পরীক্ষায় আসলে সুন্দর করে লিখে ফেলতে পারো। এর পরবর্তীতে আমাদের যেটা হবে, এই যে ভিটামিনগুলো রয়েছে এই ভিটামিনগুলোর মধ্যে কোনোটা পানিতে মিশে যায় আর কোনোটা পানিতে মিশে না। যেগুলো পানিতে মিশে যাবে সেগুলোকে বলা হবে পানিতে দ্রবণীয় ভিটামিন, আর যেগুলো পানিতে মিশবে না কিন্তু তেল অথবা চর্বিতে মিশবে তাদেরকে বলবো আমরা স্নেহে দ্রবণীয় ভিটামিন। এখানে পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে 2টা, ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। স্নেহতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন এ, ডি, ই, কে। এখন এই পুষ্টির অভাব হলে আমাদের দেহে কিন্তু বিভিন্ন প্রকার রোগ হতে পারে। এই রোগগুলোকে আমরা গয়টার বলবো, রাতকানা, রিকেটস, রক্তশূন্যতা বলবো। সাধারণত আয়োডিন নামক পুষ্টির অভাবে, আয়োডিন নামক নিউট্রিয়েন্টের অভাবে আমাদের অনেকের গলা ফুলে যায় এবং পার্মানেন্ট এই গলাটা ফোলা অবস্থায় থাকে, কখনো এটা কমে না। সাধারণত থাইরয়েড গ্রন্থিতে এই ফোলাটা হয়ে থাকে, তাকে আমরা বলবো গয়টার, তাকে আমরা বলবো গয়টার। রাতকানা, রাতকানা রোগটা হচ্ছে ভিটামিন এর অভাবে হয়ে থাকে। সাধারণত আমাদের চোখের ভিতরে 2 প্রকার কোষ থাকে, একটি হচ্ছে রড আর একটি হচ্ছে কোন। এই দুটি কোষ ভিটামিন এর অভাব হলে সঠিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে না, তাই আমাদের চোখে রাতের বেলা অনেক মানুষ দেখতে পারে না। এই অসুবিধাটাকে বলা হয় রাতকানা বা নাইট ব্লাইন্ডনেস। এগুলা মূলত ভিটামিন এর অভাবে হয়ে থাকে। রিকেটস হচ্ছে আমাদের অস্থিতে বা হাড্ডিতে বা বোন যাই বলো না কেন এটার একটি রোগ। এই রোগ হলে সাধারণত মানুষের হাড্ডি নরম হয়ে যায়। সাধারণত ছোট বাচ্চাদের এই রোগটি হয়ে থাকে। যদি ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাবে এই রোগটি হয়ে থাকে সাধারণত, যদি এটি বয়স্ক মানুষে হয় তখন তাকে বলা হবে অস্টিওপোরোসিস। আর রক্তশূন্যতা, আমাদের রক্তর অন্যতম প্রধান উপাদান হচ্ছে আয়রন বা ফেরাম বা লৌহ। যদি কোনো কারণে মানুষের আয়রন বা লৌহর অভাব দেখা দেয় তাহলে রক্তের পরিমাণ কমে যায়, এই পরিমাণটাকে বলা হবে আমার রক্ত শূন্যতা। এখন খাদ্যের আরেকটি অংশ যেটা আমরা 6টা অংশের মধ্যে পাই না, সেটা হচ্ছে রাফেজ। রাফেজটা মূলত কি? রাফেজটা হচ্ছে দীর্ঘতন্তু বা আঁশযুক্ত খাবারকে রাফেজ বলে। সাধারণত আমরা যে শাকসবজি খেয়ে থাকি, যেগুলো আঁশ জাতীয় পদার্থ, বিভিন্ন ফল, শাকসবজি, এগুলোকে রাফেজ বলে। যেমন শস্য বীজ, ডাল, খোসা সমেত ফল, শাকসবজি ইত্যাদি। রাফেজযুক্ত খাবার আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খাবার যদি আমরা না খাই তাহলে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন বা নিয়মিত টয়লেট না হওয়া এ রোগে আমরা আক্রান্ত হতে পারি এবং আমাদের শরীরে অতিরিক্ত মেদ বা চর্বি জমতে পারে। তাই রাফেজ জাতীয় খাবারের গুরুত্বটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। রাফেজ জাতীয় খাবারের গুরুত্ব হচ্ছে এটি পরিপাকে সহায়তা করে,
দেহ থেকে অপাচ্য খাদ্য নিষ্কাশনে সাহায্য করে, শরীর অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে, ক্ষুধার প্রবণতা কমাতে এটি কাজ করে, খাদ্যনালী ক্যান্সার হৃদরোগ কমাতে, স্থূলতা হ্রাস করতে সাহায্য করে। এখন আমরা যে খাবার খাই, যদি খাবারটা সুষম না হয়, তাহলে আমাদের শরীরের সকল অংশ স্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে না। আমাদের শরীরের সকল অংশ পরিপূর্ণভাবে এবং স্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের দরকার সুষম বা আদর্শ খাদ্য। যে খাদ্যের সবকটি উপাদান বয়স, কাজ, লিঙ্গ অনুসারে সঠিক পরিমাণে থাকে, সেটাই হচ্ছে সুষম খাদ্য। বাস্তবে কোনো একটি খাদ্য সুষম খাদ্য হিসেবে বিবেচনা করা যায় না। সুষম খাদ্য বলতে সাধারণত কতগুলো খাদ্যের সংমিশ্রণকে বোঝায়। শর্করা খনিজ আর সুষম খাদ্যর যে আমরা শক্তি পাই, যে পরিমাণে খাবার খাই, এই পরিমাণ অথবা এই শক্তিকে আমরা যদি পর্যায়ক্রমে সাজিয়ে একটি পিরামিডের আকার ধারণ করি, তাহলে তাকে বলা হবে আদর্শ খাদ্য পিরামিড। এখন আদর্শ খাদ্য পিরামিডের অবস্থাটা কেমন হবে? এখানে শর্করাকে নিচু স্তরে রেখে পর্যায়ক্রমে পরিমাণগত দিক বিবেচনা করে যেটা কম লাগবে, শাকসবজি, ফলমূল, আমিষ, স্নেহ বা চর্বি জাতীয় খাদ্যকে সাজালে যে কাল্পনিক পিরামিড তৈরি হয়, তাকে সুষম বা আদর্শ খাদ্য পিরামিড বলে। এখন প্রতি গ্রাম খাদ্যে ক্যালোরির পরিমাণ, খাদ্য যে আমরা শক্তি পাই সেটা ক্যালোরি এককে প্রকাশ করে। এই ক্যালোরি পরিমাণটা হবে শর্করা 1 গ্রাম থেকে আমরা 4 ক্যালোরি, আমিষ 1 গ্রাম থেকে আমরা 4 ক্যালোরি, স্নেহ বা চর্বি থেকে 1 গ্রাম থেকে আমরা 9 ক্যালোরি শক্তি পেয়ে থাকি। তারপরের টপিক যেটা আমরা পড়ব সেটা হচ্ছে বিএমআই বা বডি মাস ইন্ডেক্স। বিএমআই হচ্ছে আমাদের শরীরের উচ্চতা অনুসারে, আমাদের শরীরের উচ্চতা অনুসারে ঠিক কতটুকু ওজন থাকা দরকার, তার পরিমাণটাকে, তার মানটাকে, তার প্রকাশকে এক কথায় বিএমআই বা বডি মাস ইন্ডেক্স বলে। দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রক্ষা করার সূচককে বিএমআই বা বডি মাস ইন্ডেক্স বলে। এখন যে কারোরও বিএমআই বের করার আমাদের একটা সূত্র রয়েছে। সেই সূত্রটি হচ্ছে বিএমআই ইকুয়াল টু দেহের ওজনটা অবশ্যই কেজি এককে হবে, এবং দেহের উচ্চতা অবশ্যই মিটার এককে হবে। দেহের উচ্চতা মিটারকে স্কোয়ার করতে হবে। এখন আমরা এখানে অনেকেই আমাদের উচ্চতা জানি 5 ফুট 5 ইঞ্চি, 5 ফুট 7 ইঞ্চি, 5 ফুট 2 ইঞ্চি, 5 ফুট 4 ইঞ্চি, কিন্তু আমরা এটা মিটারে প্রকাশ করব কিভাবে? এটাকে মিটারে প্রকাশ করা যায় একদম সহজ। এটাকে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে 1 ফুট সমান সমান 12 ইঞ্চি এবং 1 ইঞ্চি সমান সমান 2.54 সেন্টিমিটার। এখন কারো উচ্চতা যদি 5 ফিট 6 ইঞ্চি হয়, তাহলে 5 ফিট 6 ইঞ্চিকে সে মিটারে বানাবে এরকমভাবে। প্রথমে লিখবে 5 গুণ 12 যোগ 6 সমান হবে 66 ইঞ্চি। এই ইঞ্চিকে সে 2.54 দ্বারা গুণ করবে। 2.54 দ্বারা গুণ করার ফলে তার যেটা বের হবে সেটা হবে সেন্টিমিটার। এই সেন্টিমিটারকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি, তাহলে আসবে মিটার। এখন এই বিএমআর যে মান বের হবে, এই মানটা আমার কোন অংশে পড়ে, এটা বিএমএ সূচকের বা বিএমএর স্কেলের কতগুলা মান দেওয়া আছে, আমার ওই মানটাকেও কিন্তু আমাদের অনুসরণ করতে হবে। এখন বিএমআই সূচকের আদর্শ মান হচ্ছে 18.5 থেকে 24.9। যদি কারো বিএমআই এটার মাঝখানে থাকে, তাহলে বুঝতে হবে তার উচ্চতা অনুসারে, তার বয়স অনুসারে, উচ্চতা অনুসারে তার ওজন ঠিক আছে। আর যদি এর কম বা বেশি হয়, তাহলে এখানে যে মন্তব্য স্কেল অনুসারে যে মন্তব্যটা রয়েছে, আমাদের এটা ব্যবহার করতে হবে। যদি 18.5 এর নিচে হয়, তাহলে বলতে হবে শরীরের ওজন কম। যদি 40-এর উপরে হয়, তাহলে বলতে হবে অতিরিক্ত মোটাত্ব। আর যদি 18.5 থেকে 24.9 হয়, তাহলে বলতে হবে সুস্বাস্থ্যের আদর্শ মান। 25 থেকে 29.9 হলে বলতে হবে শরীরের ওজন অতিরিক্ত, ব্যায়াম করে ওজন কমাতে হবে। 30 থেকে 34.9 হলে বলতে হবে মোটা হওয়ার প্রথম স্তর আছে, তাকে অবশ্যই ব্যায়াম করতে হবে এবং বেছে খাবার খেতে হবে। 35 থেকে 39.9 হলে মোটা হওয়ার দ্বিতীয় স্তর, এক্ষেত্রেও তাকে অবশ্যই ব্যায়াম করতে হবে এবং অতিরিক্ত ওজন কমাতে হবে, এবং যার জন্য তাকে বেছে খাদ্য গ্রহণ করতে হবে।
আশা করি তোমরা সবাই বিএমআই বের করা বুঝে গেছো। এখন তোমরা সবাই তোমাদের নিজ নিজ বিএমআই বের করবে এবং দেখবে এখানে তোমরা বিএমআই সূচকে তোমাদের অবস্থাটা কেমন। বিএমআই বের করার পরে আমাদের জীববিজ্ঞানে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বিএমআর বা বেসাল মেটাবলিক রেট। সাধারণত আমরা পূর্ণ বিশ্রামরত অবস্থায় মানব শরীরে ব্যবহৃত শক্তির পরিমাণ নির্ণয় করাকে বিএমআর বলে। একটা মানুষ কোনো কাজ করছে না, শুধু শুয়ে আছে চোখ বন্ধ করে, তাহলে তার হার্ট, কিডনি বিভিন্ন অংশ কাজ করবে। এই কাজ করার ক্ষেত্রে যে পরিমাণ শক্তি তার লাগবে তাকে আমরা বলবো বিএমআর বা বেসাল মেটাবলিক রেট। এইটা বের করার জন্য সূত্রটা একটু বড়, কিন্তু আমরা যদি একটু নিয়ম করে শিখি তাহলে কিন্তু এটা আমাদের শেখা কঠিন কোনো বিষয় না। ছেলেদের বিএমআর এবং মেয়েদের বিএমআর ক্ষেত্রে আলাদা আলাদা দুটি সূত্র ব্যবহার করা হয়, কিন্তু বিএমআই ছেলে এবং মেয়ে যেই হোক না কেন একই সূত্র দিয়ে আমরা কাজ করতে পারবো। এখন বিএমআর এর ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে 655 যোগ 9.6 ইন্টু ওজন কেজিতে হবে, যোগ 1.8 ইন্টু উচ্চতা সেন্টিমিটারে হবে, মাইনাস 4.7 ইন্টু বয়স বছরে হবে। মেয়েদের ক্ষেত্রেও তেমনই একটা সূত্র রয়েছে, আমরা একটু চেষ্টা করলেই এটা অঙ্কটা করতে পারবো, কিন্তু এই সূত্রটা একবারে শেখা যাবে না, আমরা বারবার অনুশীলন বারবার লেখার মাধ্যমে এই সূত্রটাকে আয়ত্তে আনার চেষ্টা করব। এখন বিএমআর যেমন আদর্শ মান ছিল, কিছু কথা ছিল, বিএমআর বের করার ক্ষেত্রেও আমাদের কিছু কথা আছে, কিছু নির্দেশনা আছে। যদি কেউ পরিশ্রমী না হয়, শুধু খায় ঘুমায়, হ্যাঁ, তেমন খেলাধুলা করে না, কোনো কিছু করে না, তাহলে বিএমআর এর মান যতটুকু আসবে তাকে 1.2 দ্বারা গুণ করলে তার কত কিলো ক্যালোরি শক্তি প্রয়োজন সেটা বের হয়ে আসবে। হালকা পরিশ্রমী সপ্তাহে 2-3 দিন খেলাধুলা করলে বিএমআর এর মানকে 1.375 দ্বারা গুণ করলে কতটুকু তার খাদ্য প্রয়োজন সেই মানটা চলে আসবে। এভাবে অত্যন্ত পরিশ্রমী প্রচুর দৌড়ঝাঁপ খেলাধুলা করলে বিএমআর এর মানকে সর্বোচ্চ 1.9 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে তার প্রত্যেক দিনের খাদ্য চাহিদা কত কিলো ক্যালোরি তা বের হয়ে আসবে। আশা করি এই ক্লাসটি তোমরা সবাই মনোযোগ দিয়ে করেছ। আসলে প্রগ্রেসিভ মডেল স্কুল বা প্রগ্রেসিভ পরিবার সব সময় চেষ্টা করে ছাত্রছাত্রীদের সাথে থাকতে, ছাত্রছাত্রীদের কল্যাণে কাজ করতে, আর তারই ধারাবাহিকতায় এই অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের জন্য ক্লাসগুলো তৈরি আমরা করলাম। আশা করি তোমরা সবাই এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবে, এতে উপকৃত হবে এবং পরীক্ষায় ভালো ফলাফলের জন্য এই কাজটি সহায়ক হবে। তাহলে সবাইকে ধন্যবাদ, সবাইকে সুস্থতা কামনা করছি। খোদা হাফেজ, সবাই ভালো থাকো।